পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে ভারসাম্য নির্ধারণ হয় এটা কিভাবে হয়ে থাকে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমি একটু আগেই বলেছি দামটা স্থির থাকে। দামটা স্থির হওয়ার কারণে এখানকার যে মার্জিনাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, এই মার্জিনাল রেভিনিউ কি, অ্যাভারেজ রেভিনিউ কি, মার্জিনাল কস্ট কি, অ্যাভারেজ কস্ট কি, টোটাল ভেরিয়েবল কস্ট কি, টোটাল কস্ট কি, অ্যাভারেজ কস্ট কি, এইগুলো নিয়ে আমি ফার্মের খরচ সম্পর্কে আরেকটা ভিডিও দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অন্যথায় যদি প্রবলেম ফেস না করো তাহলে ক্লাসটা চালিয়ে যেতে পারো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা এর আগে বলেছি যে কেউ চাইলে দামকে প্রভাবিত করতে পারে না, কারণ এখানে প্রাইস টেকার, কনজিউমার কিংবা প্রডিউসার সবাই প্রাইস টেকার। যেই দামটা আছে সেই দামটার মধ্যেই আমি যতটুকু পারি কিনতে থাকবো, আর যে সেলার সেই যতটুকু পারে ওই দাম মেনে নিয়েই যতটুকু ইচ্ছা বিক্রি করতে পারে। আর এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়ালস এমআর ইকুয়ালস এআর হয়। এর কারণ হলো এ বাজারে দামটা স্থির থাকে। দাম যেহেতু স্থির থাকবে, মার্জিনাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, প্রাইস, এই কার্ভটা হরাইজন্টাল হবে। হরাইজন্টাল বলতে কি, যে এইটা হলো হরাইজন্টাল অংশ, এটা হলো হরাইজন্টাল, এটা হলো ভার্টিক্যাল। এই যে এই অক্ষরটা হলো ভার্টিক্যাল আর এটা হলো হরাইজন্টাল। তাহলে আমার যখন দাম স্থির থাকবে, এই যে রেখাটা, আমার দামের রেখাটা এরকমভাবে একটা সমান্তরাল রেখা হবে এই ভূমি অক্ষের সঙ্গে, এরকম। আমরা দেখি এই যে দাম যখন আমার স্থির, তখন এই যে আমার দাম রেখাটা একদম ভূমি অক্ষের সমান্তরাল। এরপরে এই বাজারে ভারসাম্যের শর্ত হলো যেখানে মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট হবে, এবং এই যে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট সমান হবে যেখানে, দেখো এই পয়েন্ট, এখানে দুটো পয়েন্ট দেখা যাচ্ছে। মার্জিনাল কস্ট কার্ভটা দুইটা পয়েন্টে ছেদ করছে। মার্জিনাল রেভিনিউ আমরা দেখতেছি যে এটা হলো দাম রেখা, বা এটা হলো ফার্মের মার্জিনাল রেভিনিউ অথবা অ্যাভারেজ রেভিনিউ অথবা প্রাইস। তাহলে এই রেখাটা একটা, এই ফার্মটা, আমার পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মটা কোন স্থানে ভারসাম্য অর্জন করে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে, এটা দেখার জন্য আমাদেরকে জেনে রাখতে হবে যেখানে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট সমান হবে। তাহলে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট কার্ভ কখন সমান হবে? যখন আমরা কিন্তু মার্জিনাল রেভিনিউ কার্ভটা পেয়ে গেছি। এই যে মার্জিনাল রেভিনিউ কার্ভ, এটা হলো মার্জিনাল রেভিনিউ কার্ভ। এখন মার্জিনাল রেভিনিউ কার্ভ পেয়ে গেছি, এখন আমাদের দরকার হলো মার্জিনাল কস্ট কার্ভ। মার্জিনাল কস্ট কার্ভটা নিয়ে নিলাম। এই যে মার্জিনাল কস্ট কার্ভটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু দুইটা পয়েন্টে কি হয়েছে, মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ সমান হয়েছে। এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ সমান হয়েছে দুইটা পয়েন্টে। একটা পয়েন্ট হলো এইটা পয়েন্ট, আর একটা হলো এই পয়েন্ট। তাহলে আমার মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্ট দুইখানে সমান হয়ে গেল। তাহলে আমার কি ফার্মটা দুই জায়গাতেই ভারসাম্য অর্জন করবে? দুইটা পয়েন্টেই কি হতে পারবে? আচ্ছা দেখো, যখন দুইটা পয়েন্টেই হয় তখন এইখানে এই অক্ষটা কিন্তু কি দেখায়, ফার্মের উৎপাদনের পরিমাণ। ফার্মের এই অক্ষরে দেখায় ফার্মের উৎপাদনের পরিমাণ, আর এই অক্ষরে দেখায় হলো ফার্মের দাম। এখন যদি এই পয়েন্টটা হয়, যদি এই পয়েন্টটাতে হয় এমআর ইকুয়াল এমসি যদি হয়, তাহলে এই পয়েন্টটাতে কি দেখা যাচ্ছে যে আমার উৎপাদনের পরিমাণ হলো এইটুকু, এই যে মাত্র এইটুকু উৎপাদনের পরিমাণ, শুধু এইটুকু। তাহলে তোমার কি মনে হয় এই জায়গাতে ফার্মটা উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে? অথবা এমআর ইকুয়াল এমসি এখানে হলেও একটা ফার্ম এই উৎপাদনে চালিয়ে যাবে? অন্যথায় দেখো, যদি এমআর ইকুয়াল এমসি এই পয়েন্টে হয়, তাহলে উৎপাদনের পরিমাণ হলো এইটা। তাহলে নিঃসন্দেহে একটা ফার্ম চাইবে কি, যে এই পয়েন্টে উৎপাদন করুক, এই পয়েন্টে উৎপাদন করুক? চাইবে না। তাহলে এমআর ইকুয়াল এমসি হলেই হবে না, এটা হলো আমার এমআর ইকুয়াল এমসি হলো
প্রয়োজনীয় শর্ত, নেসেসারি কন্ডিশন। আর সাফিসিয়েন্ট কন্ডিশন হলো সেই পয়েন্টটা যেখানে এমসি রেখার ঢাল, এই যে এমসি রেখার ঢাল এমআর রেখা থেকে বেশি হবে। এমসি রেখার ঢাল এমআর রেখার থেকে বেশি হবে যেই পয়েন্টে, সেটা হলো এই পয়েন্টে। আচ্ছা, ঢাল সম্পর্কে আমার ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে আমি ঢাল এখানে আবার দেখাচ্ছি। এই যে মার্জিনাল রেভিনিউ লাইনটা আছে, এটা কিন্তু একটা হরাইজন্টাল, এর স্লোপটা হলো 0, ঢাল 0। আর তাহলে আমার মার্জিনাল কস্ট কার্ভের ঢাল কত? মার্জিনাল কস্ট কার্ভ লাইনটা দেখো, এটা কিন্তু এই রকম ইউ আকৃতির হয়ে গেছে। তো যেহেতু ইউ আকৃতির হয়ে গেছে, তাহলে এর তো ঢাল এক জায়গায় হবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঢাল। এই পয়েন্টে যদি দেখি তাহলে এরকম হয়, যেখানে রেখাটা হলো এরকম। আমরা জানতাম যে ডিমান্ড কার্ভ থেকে জানি যে রেখাটা ডাউনওয়ার্ড স্লোপিং অথবা বাম থেকে ডান দিকে নিম্নগামী, তার ঢাল কিন্তু ঋণাত্মক। তাহলে 0 থেকে এই মানটা ঋণাত্মক, মানে ছোট, 0 থেকে ছোট হলে তো ঋণাত্মক। তার মানে এই এমসি এর ঢালটা এই পয়েন্টটাতে কি, এমসি এর ঢালটা এই পয়েন্টে কম মার্জিনাল রেভিনিউয়ের ঢাল থেকে। আচ্ছা, এই পয়েন্টেই যদি দেখা যায়, এই পয়েন্টে দেখো এই মার্জিনাল কস্ট কার্ভটা আপওয়ার্ড স্লোপিং, যোগান রেখার ঢাল আমরা জানতাম পজিটিভ বা ধনাত্মক, অথবা যখন একটা ভ্যালু 0 থেকে বড় হয় তখন সেটা এমসি এর স্লোপ এখানে কি 0 থেকে বড়। তার মানে আর আমার এইখানে এমআর কত, এমআর স্লোপটা হলো 0। তাহলে এমআর স্লোপটা হলো 0। তার মানে আমরা এখানে অনায়াসে বলতে পারি যে এমআর এর ঢালটা এমসি এর ঢাল থেকে ছোট। অথবা আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে এমআরিক্যাল এমসি 2 পয়েন্টে হয়, এমআরিক্যাল এমসি হচ্ছে 2 পয়েন্টে, তার মধ্যে এমসি এর ঢাল যেখানে এমআর এর ঢাল থেকে বড়, সেই পয়েন্টে আমার ভারসাম্য নির্ধারণ হবে। এখন যেই পয়েন্টে ভারসাম্য নির্ধারণ হবে সেই পয়েন্টে আমরা কি করি, একটা উলম্ব রেখা আঁকে দিই। এই যে দেখো, এই পয়েন্টটাতে আমি আবার দেখানোর চেষ্টা করেছি, এই পয়েন্টে হলো মার্জিনাল রেভিনিউ এর যে ঢাল আছে সেটা বেশি, মার্জিনাল কস্টের ঢালটা কম। এবার দেখো, আমি এইখানে লিখে রাখছি এই পয়েন্টটাতে এমআরিক্যাল এমসি হয়েছে, আবার এইখান থেকে এমসি এর যে ঢালটা ছিল না, এটা এমআর এর ঢালের থেকে বেশি হয়েছে এই পয়েন্টে, যে এই পয়েন্টে। তাহলে এইখানে আমরা কি করব, এইখানেই ভারসাম্য নির্ধারণ হবে। তাহলে ভারসাম্য যখন নির্ধারণ হবে তখন কি হবে, দেখো এই যে এখানে একটা আমরা এরকম নিচ থেকে উপরে একটা রেখা আঁকবো। এই যে রেখাটা আবার দেখো, নিচ থেকে উপরে একটা রেখা আঁকে দেবো, যেখানে এমআরিক্যাল এমসি হবে, এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, ওই পয়েন্টে একটা উল্লম্ব রেখা আঁকবো। এইখানে এমআরিক্যাল এমসি সমান হয়, এই যে দেখো। সুতরাং এখানে এমআরিক্যাল এমসি হয়, আবার এমআর রেখার ঢাল এমসি রেখার ঢাল থেকে ছোট হয়, তাই এখানে ভারসাম্য নির্ধারণ হবে। এই যে এখানে এমআরিক্যাল এমসি প্লাস এমসি এর ঢাল এমআর এর ঢালের থেকে বেশি। আমরা তো ভারসাম্য কীভাবে নির্ধারণ হয় এটা জানলাম। এবার জানবো একটি ফার্ম 3 ধরনের অবস্থায় থেকে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারে। প্রথমত স্বাভাবিক মুনাফা অর্জন করে, দ্বিতীয়ত অস্বাভাবিক মুনাফা অর্জন করে, তৃতীয়ত ক্ষতি স্বীকার করেও উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারে একটি ফার্ম। এর আগে আমরা জেনেছি যেখানে এমআরিক্যাল এমসি হবে সেখানে আমার ভারসাম্য নির্ধারণ হবে। তার মানে এইখানে আমি একটা পয়েন্ট দিয়েছি, সেটা হলো 50 একক আর দাম হলো 30 টাকা। এখন এইখানে আরেকটা বিষয় দেখানো হয়েছে যে এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে উপরে ওঠে। এই পয়েন্টটা কিন্তু ওইটাই দেখাচ্ছে, এই যে আমি পয়েন্টটা দেখাচ্ছি, আবার দেখো এই পয়েন্টটাতেই এমসি রেখাটা এসি রেখার সর্বনিম্ন পয়েন্টে ছেদ করে। মানে এইখানে যখন
একটা ফার্ম উৎপাদন করবে তখন তার কোস্টটা বা যে খরচটা হয় উৎপাদনের খরচ সব থেকে কম হয়। এই রেখার যত উপরে হবে তত কী হবে খরচ বেশি হবে। আর যেই পয়েন্টটি থাকবে সেই পয়েন্টটা হলো যে আমার মিনিমাম অ্যাভারেজ কস্ট। এবার দেখো ভারসাম্য নির্ধারণ হলো আমার এই যে এই দাম হলো 30। এখন ওই দাম 30 হওয়ার সত্ত্বেও দাম 30, তাহলে খরচ কত হবে? খরচ হবে এই যে এসি রেখা, এই রেখাটাকে যেখানে ছেদ করলো, এসি রেখা এই রেখাটা যেখানে ছেদ করলো সেখানেই আমার খরচ নির্ধারণ হবে। দাম তো ওইখানে নির্ধারণ হয়েছে এই যে এইখানে, তাহলে খরচ নির্ধারণ হবে এইখানে। আচ্ছা, এই যে খরচ এসি পয়েন্টটা